আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৯ জন। দ্বৈত নাগরিকত্বে বাদ পড়লেন চট্টগ্রাম ৯-এর জামায়াত প্রার্থী ডক্টর ফজলুল হক। অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া সরকারের ব্যর্থতা বললেন মির্জা ফখরুল। স্থিতিশীলতার জন্য নির্বাচনের পরও একসাথে কাজ করতে চায় জামাত। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম প্রায় পুরোটাই লক্ষ্যভ্রষ্ট। জবাবদিহিতা নিশ্চিতে ব্যর্থ হয়েছে দুদকও, বলছে টিআইবি। টেকনাফের হইকং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন। আতঙ্কে স্থানীয়রা। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু আজ। এবং কারফিউ জারি করে গণহত্যা অভিযোগে আনিসুল সালমানের বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ ১০ ফেব্রুয়ারি। ওসমান হাদি হত্যায় অভিযোগ গঠনের শুনানি ১৫ জানুয়ারি। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি উজ্জ্বল হাফিজ। দ্বৈত নাগরিকত্বের কারণে আপিল করেও প্রার্থিতা ফিরে পেলেন না চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। এছাড়া ১% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বাতিলই থাকলো কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত কাইয়ুমের মনোনয়ন। আপিল শুনানির তৃতীয় দিনে দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৩৬টি আবেদন। এরই মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৯ জন, আর বাতিল ১৩ জনের মনোনয়ন। আরও জানাচ্ছেন রাজু আহমেদ। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানি শুরু হয় সকাল ১০টায়। সকাল ১১টা পর্যন্ত নিষ্পত্তি হয় ২২টি আবেদন। দ্বৈত নাগরিকত্বের কারণে নামঞ্জুর ঘোষণা করা হয় চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হকের আবেদন। এ সময় আপিল শুনানিতে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। যেহেতু এটা প্রক্রিয়াধীন, সেজন্য আমি আমার এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু CLN নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে অনলি শুধু আপনারা নির্বাচন অনুষ্ঠিত করবেন। সেইখানে যদি কোনো আইনের হেল্প লাগে, দেশের আইন ব্যবস্থা সংসদে আসতে হবে আপনাকে। আমি ব্যাংকের সার্টিফিকেট যে টাকা জমা দিয়েছি এটাও দিয়েছি, রসিদ কপি, এবং তাদের থেকে যে একটা NOC যেটা নো অবজেকশন সার্টিফিকেট আর কি, নো অবজেকশন বা ওভার ডিউ, এটা আমি দিয়েছি। মানে আমার কোনো টাকা নাই তাদের কাছ থেকে ক্রেডিট পাবো। প্রথমার্ধের বিরতির পর 12টায় আবারও শুরু হয় আপিল শুনানি। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত সর্বমোট নিষ্পত্তি হয় ৩৬টি আবেদন। মঞ্জুর করা হয় 19টি, নামঞ্জুর হয় 13টি। এছাড়া অপেক্ষমান রাখা হয় 2টি আবেদন। একই দিনে আপিল আবেদন থেকে সরে আসে চট্টগ্রাম ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা। এদিকে ১% ভোটার তালিকায় সত্যতা না থাকায় নামঞ্জুর হয় কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনাত কাইয়ুমের আপিল আবেদন। তবে মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন তিনি। জানান, কমিশন সংস্কারের আগে সম্ভব নয় গ্রহণযোগ্য নির্বাচন। একই অভিযোগ করেন আরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। 2 জনকে এই নির্বাচন কমিশনের সামনে উপস্থিত করাই এবং নির্বাচন কমিশন তাদেরকে দেখে তাদের আসলে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে আসলে আপিলটা তারা অ্যালাউ করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। ভোটারদের যে গোপনীয়তার ব্যাপারটা, সেটা কিন্তু এখানে চরমভাবে লঙ্ঘিত। তা আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। আপনি কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছেন যে ৫,০০০ ব্যক্তি আমার এখানে 1% ৪,৫৬০ প্রকাশ্যে সমর্থন দিয়ে দিচ্ছেন, তো এখানে গোপনীয়তা রক্ষা হচ্ছে না। গেল ১১ জানুয়ারি শুরু হয় রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি। গত 2 দিনে ১৪০টি শুনানিতে ১১০টি আবেদন মঞ্জুর করে কমিশন, বাতিল করে 22টি। রাজু আহমেদ, এখন, ঢাকা। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও কেউ কেউ মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে।
আর মাত্র 9 দিন বাদেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ আসছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। মুন্সিগঞ্জের সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমে রহমান দাবি করেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও কেউ জনগণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে। কোন রকম নির্বাচনী আচরণ বিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না। নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে, এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মানুষকে লোভ দেখিয়ে লালসা দেখিয়ে আর চলবে না। অন্যদিকে সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। আমরা এতে খুব উদ্বিগ্ন, কনসার্ন, বিশেষ মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। এ সময় ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলা ও মোস্তাফিজ ইস্যুতে ক্রিকেট বোর্ডের সঙ্গে বিএনপি একমত বলেও জানান মির্জা ফখরুল। বলেন, ভারতের আচরণ বাংলাদেশের জন্য অপমানজনক। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। বিএনপি সরকার গঠন করলে ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্সা আদায় করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ভোট কেন্দ্র মোট 5,55,958 জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এক কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই তথ্য জানান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে মোট 42,761টি ভোট কেন্দ্র, প্রতিটিতে 13 জন করে সর্বমোট 5,55,958 জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন। সারা দেশে 1,191টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে 10 জন করে মোট 11,910 জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন এবং যারা আসবেন না, শ্রমিক অধিকার নিশ্চিতের দায়িত্ব উভয়ের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে শেরেবাংলা নগরে শ্রমিক অধিকার নিয়ে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপির শ্রমিক ইশতেহারে যেসব দাবি তুলে ধরা হয়েছে তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহায়তা চান তিনি। সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কার্ডের রাজনীতি না করে কাজের রাজনীতি করতে হবে। একই সাথে শ্রমিক অধিকার রক্ষায় পলিসি তৈরি করে তার প্রায়োগিক ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানান তিনি। নির্বাচনের পর সংসদে যাওয়া প্রতিটি দলকে জবাবদিহিতায় আনা গেলে শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বক্তারা। প্রাণ হারানোর ভয়, অনেক সময় প্রাণ হারানোর গোটা রাষ্ট্র রাজনীতিতে আজ থেকে 2-2.5 দশক আগেও শ্রমিক, শ্রমজীবী মানুষ এবং তার দাবি, তার লড়াইয়ের যে তার এজেন্ডাগুলো রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হতো, গত 1.5-2 দশকে সেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না। সংসদে এবং সংসদের বাইরে তারা এই শ্রমিক ইশতেহারে বর্ণিত শ্রমজীবী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা তারা পুনঃ ব্যক্ত করতে পারবেন। এইসব মানুষের কল্যাণ, যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায়, সেই কল্যাণ প্রয়াসের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। যে আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেব না যে প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো না। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করি, যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস মুক্ত হবে, গুম এবং আয়নাঘর মুক্ত একটি বাংলাদেশ হবে।
অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকু করেছে বাস্তবে প্রায় সব ক্ষেত্রেই তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে দাবি করেছেন টিএবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে অন্তর্বর্তী সরকারের সংস্কার বিমুখতা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকে লঙ্ঘনের পথ দেখিয়েছে। প্রস্তাবিত পুলিশ কমিশন মূলত বাহিনীটি যেন ক্ষমতার অপব্যবহার না করতে পারে সে বিষয়টি পর্যবেক্ষণ করবে বলে মনে করেন এই নির্বাহী পরিচালক। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করা না হলে এটি ভালো আইন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া জবাবদিহিতা তৈরি করতে দুদক ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন টিএবির নির্বাহী পরিচালক। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফেসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন, জুলাই সনদ এবং সরকারের নিজস্ব বিবেচনায় বিভিন্ন খাত প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছে। কারণ অনেক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত এবং উদ্যোগে প্রতিফলিত হয়েছে, যে কারণে আমরা সরকারকে এবং সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কমিশন সহ বিভিন্ন অংশীজনের প্রদত্ত যে যৌক্তিক সুপারিশমালাগুলো সেগুলো উপেক্ষা করা হয়েছে। কালকের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার বসুন্ধরা কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক তার সঙ্গে দেখা করতে এলে কথা জানান জামায়াত প্রধান। দেশের স্থিতিশীলতার স্বার্থে সরকার গঠন করলে বিরোধী দলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকারের কথাও জানিয়েছেন তিনি। একই দিনে জামায়াত আমিরের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। সোমবার জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে দেখা করেন মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত হবে জোটের আসন সমঝোতা। আমি বলেছি যে এগুলো আগে আমরা বিভিন্ন জায়গায় দেশের স্বার্থে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচনে ভোটারদের মতামতের প্রতিফলন ঘটতে হবে। সরকার গঠন করলে প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা জানান তিনি। বলেন, সরকার গঠন করলে দেশের স্থিতিশীলতার স্বার্থে প্রতিবেশীদের সাথে মিলেমিশে কাজ করবে জামাত। যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হ্যাঁ বলবেন। যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে। এদিন জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে চীন ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা জানান উভয় পক্ষ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশেও। সকালে সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। গতকালও সীমান্তের ওপারের গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। মন্তব্যযোগ্য তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। সীমান্তের নড়বড়ে এই সাঁকোর ওপর দিয়ে যাকে কাঁধে করে আনা হচ্ছে তিনি পেশায় একজন জেলে। সকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইটকং সীমান্তের শাহজাহানের ডিয়া এলাকার মাছের ঘেরে যান হানিফ নামের ওই যুবক। সেখানে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে তার একটি পা। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের পকেটে মাছ আছে, সেজন্য একটু দেখার জন্য মনে হয় উনি ওখানে গেছে। তো আরাকান আর্মি তারা এখানে এসে আমাদের বাংলাদেশের মানচিত্রের ভিতরে ঢুকে তারা আমাদের বাংলাদেশের পকেটের মধ্যে জায়গায় জায়গায় মাইন রেখে গেছে। ঘটনার পরপরই প্রতিবাদে ফুঁসে ওঠে স্থানীয়রা। বেলা 12টা থেকে আধা ঘন্টা কক্সবাজার টেকনাফ মহাসড়কের লম্বাবিল এলাকা অবরোধ করে রাখে তারা। দাবি থাকবে উকিয়া টেকনাফে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে বিজিবির সাথে যদি ট্রান্সপোর্ট গঠন করা হয়,
যদি সেটা তাদের দায়িত্ব, তাদেরকে যদি উকিয়া টেকনোলজি সীমান্তের দায়িত্ব দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা মনে করি যে ঘটনাগুলো করছে ইনশাল্লাহ অনেকাংশ কমে যাবে। বিজিবিকে চোখে পাকি দিয়ে কিভাবে মায়ানমারের আরকান আর্মি বাহিনী তারা কিভাবে যে আমাদের উপরে আক্রমণ করেছে, আমরা এখনো খুব আতঙ্কে আছে এবং কিভাবে আমরা সমাধান পাই, এটা সরকারের কাছে একটা প্রশ্ন রইল। অন্যদিকে রোববার মিয়ানমার থেকে উড়ে আসা গুলিতে শিশু আফনান আহত হওয়ার প্রতিবাদে সকালে ওয়াইকংয়ের তেচ্ছি ব্রিজ এলাকায় মানববন্ধন করে ক্ষুব্ধ এলাকাবাসী। সীমান্তের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর দমনে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান তাদের। উন্নত মানের চিকিৎসার জন্য এখন চিটাঙে পাচ্ছে না, এখন ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে। এখন কোন সারা শব্দ পাই না, এখান থেকে যেরকম নিয়ে গেছে সেরকম আজও আমার মেয়ে হুজাইফা এখনো কোনো বিচার পাই নাই। এমন পরিস্থিতিতে টেকনাফ ও উখিয়া সীমান্ত জুড়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে চলছে তল্লাশি। নজরদারি বাড়ানো হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও। সাধারণ মানুষের দাবি আর কোনো রক্তপাত নয়, বরং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। এখন কক্সবাজার। জাতিসংঘের বিচার আদালতে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় বিকেল 2:45 মামলার শুনানি শুরু হবে। 2017 সালে রোহিঙ্গাদের ওপর জান্তা সরকারের নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। সমর্থন দেয় আরও 6টি দেশ। আনুষ্ঠানিকভাবে মামলায় না জড়ালেও আইসিজের বিচার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন ছিল বাংলাদেশের। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 2017 আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চড়াও হয় মিয়ানমারের জান্তা বাহিনী। হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় 7 লাখ রোহিঙ্গা পালিয়ে আসে প্রতিবেশী বাংলাদেশে। যদিও বাংলাদেশ সরকারের হিসেবে এই সংখ্যা 10 লাখেরও বেশি। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে 2019 সালে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে মামলা করে আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। 2023 নভেম্বরে একটি যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গাম্বিয়ার পক্ষে দাঁড়ায় কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। কূটনৈতিক, আইনি ও কারিগরি সহায়তার মাধ্যমে এই মামলায় সক্রিয় সমর্থন দিয়েছে বাংলাদেশ। জবাবদিহিতার প্রশ্নে আন্তর্জাতিক বিচার আদালতের বিচার প্রক্রিয়ায় আস্থা রাখার কথা জানায় অন্তর্বর্তী সরকার। মামলা দায়েরের পর জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানায়, বেসামরিক স্থাপনায় আগুন দিয়ে বোমা ফেলে বহু মানুষ ও সশস্ত্র যোদ্ধাকে আটক করে গণহত্যা চালিয়েছে জান্তা। ওই বছর প্রাথমিক শুনানিতে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলাকে অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তৎকালীন রাষ্ট্রপ্রধান অং সান সুচি। প্রায় 6 বছর পর এই মামলার পূর্ণাঙ্গ শুনানি চলবে আগামী 3 সপ্তাহ পর্যন্ত। মামলার তদন্তকারী দল ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন। আরও জানানো হয়েছে, গণহত্যা কিভাবে প্রমাণ করা যায়, কিভাবে মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার করা যায় তার গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে এই মামলা। রয়টার্স আরও জানিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে এর আগে প্রায় 1 দশক কোনো গণহত্যা মামলার শুনানি হয়নি। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার এই মামলার বিচার গাজায় ইসরায়েলি গণহত্যার মামলাগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রথমবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার শুরু হচ্ছে ট্রাইব্যুনালে। জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি, গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন সহ 5টি অভিযোগে আনা হয়েছে। সাক্ষ্যগ্রহণ 10 ফেব্রুয়ারি। প্রসিকিউশন বলছেন, অভ্যুত্থান দমনে গঠিত গ্যাং অফ 4-এর সদস্য ছিলেন তারা। আসামিপক্ষ বলছে, সালমান আনিসুলের কথোপকথনটি ছিল এআই জেনারেটেড। এদিকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে 15 জানুয়ারি। আরও জানাচ্ছেন ইমদাদুল আজাদ। জুলাই গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনা ছাড়াও নেতৃত্ব দেন আওয়ামী লীগের 4 শীর্ষ নেতা, যাদেরকে প্রসিকিউশন বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার মোট 5টি অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1।
এদিন ট্রাইব্যুনালে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান সালমান এফ রহমান ও আনিসুল হক। পরে এই মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের জন্য 10 ফেব্রুয়ারি দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালে সালমান এফ রহমান ও আনিসুল হকের যে ফোন কল জনসমক্ষে এসেছে তা আসল নয়। যে এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না, এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এটা যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। এছাড়া জুলাই আগস্টের মামলায় লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় হাইকোর্টের মাঝের গেটের সামনে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ হয়েছে। প্রসিকিউশন বলছে, গুরুতর অসুস্থতা বিবেচনায় বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবে। এছাড়া সোমবার শাপলা চত্বরে গণহত্যা মামলায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাঙামাটিতে বইছে ভোটের হাওয়া। জেলার মোট ভোটারের অর্ধেক নারী, যারা আগামী নির্বাচন নিয়ে ভাবছেন ভিন্নভাবে। তারা নারীদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, শিল্পায়ন, নারী বান্ধব সরকার এবং ব্যবসা বান্ধব পরিবেশ চান নির্বাচিতদের কাছে। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে বিস্তারিত। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পাহাড়ি জনপদ নিয়ে 1860 সালে গোড়াপত্তন হয় নৈসর্গিক পার্বত্য চট্টগ্রাম জেলার। কিন্তু বিশেষ ভৌগোলিক অবস্থার অজুহাতে 1.5 শতাব্দী প্রাচীন এই জনপদ এখনো বৈষম্য আর অবহেলার শেকলে বন্দী। তবে 24 জুলাই বিপ্লবে বদলে যাওয়া নতুন বাংলাদেশে আর সেই পুরনো বৈষম্য ও অবহেলার ক্ষত দেখতে চান না রাঙামাটির নারী ভোটাররা। আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাই এখানকার নারী ভোটারদের ভাবনায় এসেছে ভিন্নতা। তারা নারীদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পায়ন, কর্মসংস্থান, নারী বান্ধব সরকার এবং ব্যবসা বান্ধব পরিবেশ চান নির্বাচিতদের কাছে। টুরিস্ট স্পটগুলোতে যেন উদ্যোক্তাদের মার্কেট করে দেওয়া হয়। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো যাতে বিশ্ববাজারে এবং সারা বাংলাদেশে পৌঁছে যেতে পারে, সেই উদ্যোগ যাতে সরকার গ্রহণ করে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বান্ধব হলে আমরা একটা ভালো সরকার উপহার দিতে পারবো। দেশের অর্ধেক জনসংখ্যা নারীদেরকে পিছিয়ে রেখে জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই জাতীয় উন্নয়নে নারীদের সমান অংশীদার নিশ্চিত করতে হলে তাদের অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে বলে মনে করেন এই নারী উন্নয়ন কর্মী। আসন্ন নির্বাচনে নেতারা এমনভাবে তাদের কর্মপরিকল্পনা দাঁড় করাবে যেখানে নারীদের অর্থনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবে বিভিন্ন সেফটি নেট প্রোগ্রামের আওতায়। নগরায়ন ও শিল্পায়নের দৌড়ে দেশের মূল ভূখণ্ড এগিয়ে থাকলেও ললাট থেকে প্রান্তিক আর পশ্চাৎপদতার দাগ মুছতে পারেনি পাহাড়ি এই জনপদ। তাই অমিত সম্ভাবনাময় উর্বর এই পার্বত্য ভূমিতে নারীদের হাত ধরে বহুকালের আরাধ্য অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির চাষাবাদ ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা পাহাড়ের নারীদের। জিয়াউর রহমান জুয়েল, এখন, রাঙামাটি।
ইতিহাসের অন্যান্য অত্যাচারের মতো পতন ঘটবে ট্রাম্পেরও। তেহরানের সরকার বিরোধী আন্দোলন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের ক্রমাগত হুমকির মাঝে নতুন করে দেয়া এক্স বার্তায় কথা জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। এছাড়া সহিংসতার মাত্রা বাড়াতে আন্দোলনকারীরা ইরানের বাইরে থেকে অস্ত্র পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। শিগগিরই ইরানের ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হবে বলে তেহরানবাসীকে আশ্বস্ত করেন আরাকচি। এর আগে ইরান সরকার রেড লাইন অতিক্রম করায় শক্তিশালী পদক্ষেপের আগে কোনো বৈঠক হবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। অন্যদিকে ইরানে বিক্ষোভকারীদের দমাতে সরকারি বাহিনীর নেওয়া পদক্ষেপের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চলমান পরিস্থিতিতে কর্তৃপক্ষকে শান্ত ও অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উল্লেখ করে ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো ক্যাপশন ছাড়া মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের অ্যাকাউন্টে ছবিটি আপলোড করা হয়েছে। ছবিটির ধরন উইকিপিডিয়ার ব্যক্তি পরিচিতির মতো, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের পরিচয়ের নিচে লেখা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভেনেজুয়েলা আর তারিখের জায়গায় লেখা জানুয়ারি 2026। এর পরের সারিতে আছে যুক্তরাষ্ট্রের 45 ও 47তম প্রেসিডেন্ট হিসেবে তার পরিচিতি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে ট্রাম্পের এই ছবি। ট্রুথ সোশ্যালে এই পোস্টটি শেয়ার করেছেন কয়েক হাজার মানুষ। মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার শাসন ব্যবস্থা সম্পর্কে একাধিকবার প্রশ্ন করা হয় ট্রাম্পকে। প্রতিবারই দাবি করেছেন ভেনেজুয়েলার নেতৃত্ব এখন তার দায়িত্বে। বিশ্বকাপে বাংলাদেশকে নতুন দুটি ভেন্যুর প্রস্তাব দিতে পারে বিসিসিআই, যদিও কোনোভাবেই ভারত খেলতে যেতে চায় না বিসিবি। বোর্ডের সাবেক পরিচালকের মতে কূটনৈতিক তৎপরতায়ও পিছিয়ে রয়েছে বোর্ড, ফলে সহসাই জটিলতা থেকে মুক্তি মিলছে না টাইগার বোর্ডের। আরও জানাচ্ছেন জুবায়ের আহমেদ। আলোচনায় প্রায় 10 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত বাংলাদেশকে স্বস্তির কোনো খবর দিতে পারেনি আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির প্রধান জয় শাহের বৈঠক থেকেও আসেনি সমাধান। সবশেষ খবর বলছে ভারতেরই দুই ভেন্যু থিরুভান্তাপুরাম এবং চিপাকে বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য প্রস্তাব দেওয়া হবে বিসিবিকে। যদিও ভারতের যে কোনো ভেন্যুতে খেলার প্রস্তাব আগেই নাকচ করেছিলেন বিসিবি সভাপতি, নতুন করে একই প্রস্তাব নাকচ করা হলে জটিলতা বাড়বে আরও বেশি। আইসিসি, বাংলাদেশ এবং বিসিসিআইকে সিদ্ধান্ত নিতে হবে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে। যদিও ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর মনে করেন, এখন থেকেই ক্রিকেটীয় কূটনীতির পথে হাঁটলে ইতিবাচক ফল পাবে বাংলাদেশ। এই সিদ্ধান্তটা আমরা যদি আইসিসির যারা সদস্যভুক্ত দেশ, অন্যান্য দেশগুলো আছে, তাদের কাছে আমরা যদি তুলে ধরতে পারি, আমরা যদি তাদেরকে আমাদের এটার যৌক্তিক দাবিটা তাদেরকে বুঝাতে পারি, তাদের সমর্থনটা আদায় করে নিতে পারি, আমার মনে হয় যে আইসিসির যে বোর্ড সিদ্ধান্ত হবে সেখানে যদি অধিকাংশ দেশ, রাষ্ট্র আমাদের দাবির প্রতি একমত হন, তাহলে আমার মনে হয় যে আমরা যে দাবি জানিয়েছি, যে প্রস্তাব রেখেছি ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আমাদের ম্যাচ আয়োজনের, সে দাবি আদায় করে নেওয়া আমার মনে হয় সম্ভব। এদিকে বিশ্বকাপের আগে আইসিসির কর্মকাণ্ডে এমন ধীরগতিও প্রশ্ন তুলেছে ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে। দ্রুত সমাধানের পথ খুঁজে না পেলে বড় রকমের চাপ পড়তে পারে আইসিসির উপরে। জুবায়ের আহমেদ, এখন। শেষ করবো এখন দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 19 জন। দ্বৈত নাগরিকত্বে বাদ পড়লেন চট্টগ্রাম 9-এর জামায়াত প্রার্থী ডাক্তার ফজলুল হক। অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া সরকারের ব্যর্থতা, বললেন মির্জা ফখরুল। স্থিতিশীলতার জন্য নির্বাচনের পরও একসাথে কাজ করতে চায় জামাত। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম প্রায় পুরোটাই লক্ষ্যভ্রষ্ট। জবাবদিহিতা নিশ্চিতে ব্যর্থ হয়েছে দুদক, বলছে টিআইবি। টেকনাফের হোয়াইংকং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন। আতঙ্কে স্থানীয়রা, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার পূর্ণাঙ্গ শুনানি শুরু। কারফিউ জারি করে গণহত্যা অভিযোগে আনিসুল সালমানের বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 10 ফেব্রুয়ারি। ওসমান হাদি হত্যায় অভিযোগ গঠনের শুনানি 15 জানুয়ারি। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।